নমস্কার, আপনারা দেখছেন নিউজ আজ বাংলা। প্রথমেই দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী। গতকাল ভোটযুদ্ধ 2019-এ উপস্থিত থাকার কথা ছিল খানাকুল 1 নম্বর ব্লকের নির্বাচনী কনভেনার সন্দীপ বরের, কিন্তু নির্দিষ্ট সময়ে উনি উপস্থিত থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা ওই অনুষ্ঠান সম্প্রচার করতে পারিনি। তাই আজ সেই অনুষ্ঠান আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে স্টুডিওয় উপস্থিত আছেন খানাকুল 1 নম্বর ব্লকের নির্বাচনী কনভেনার এবং একটি অঞ্চলের প্রধানও খানাকুলের সন্দীপ বর। প্রথমেই আপনাকে স্টুডিওয় স্বাগত। নমস্কার, এবং আজ বাংলা যারা দর্শক আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আমি নমস্কার জানাচ্ছি। আমরা যে প্রেক্ষিতে এই অনুষ্ঠানটা করছি, প্রতিদিনই আমরা এই একই অনুষ্ঠান করে যাচ্ছি। নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কি মতামত, বিভিন্ন রাজনৈতিক দলগুলির বর্তমান অবস্থান কি, ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে আছে তারা লড়াইয়ের ময়দানে। ইতিমধ্যেই এই এলাকায় হুগলিতে নির্বাচনের প্রচার সেই অর্থে তুঙ্গে না উঠলেও দেশের রাজনীতিতে কিন্তু নির্বাচন জোর কদমে চলছে। কদিন পরে 11 তারিখ প্রথম দফার নির্বাচন, আমাদের বাংলারও 2টি আসনের নির্বাচন। আজকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দুজনই উত্তরবঙ্গে সভা করছেন। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সব থেকে বেশি আলোচনার বিষয় হলো নির্বাচন। এই নির্বাচনে প্রথম থেকে আরামবাগ লোকসভায় 2টি জায়গা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। একটি হচ্ছে খানাকুল, অপরটির নাম হচ্ছে পুরসুরা। খানাকুল নিয়ে নির্বাচনের ঘোষণার পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার দাবি করে এসেছে খানাকুল জুড়ে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেইভাবে প্রচার শুরু হয়নি। খানাকুল 2 নম্বর ব্লকে প্রচার অনেকটাই দেরিতে শুরু হয়েছে। যদি 1 নম্বরের ক্ষেত্রে সেই সমস্যা অনেকটা কম ছিল, কিন্তু সমস্যা ছিল কারণ নির্বাচন ঘোষণার পরপরই খানাকুল 1 নম্বরের বর্ষিয়ান তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী তিনি এক প্রকার দল ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, তার সুরে সেই রকমই কথা শোনা গিয়েছিল। সব মিলিয়ে আবার অন্যদিকে খানাকুলের বর্তমান বিধায়ক ইকবাল আহমেদ, তাকে দেখাই যাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এক প্রকার তিনি খানাকুল বিধানসভাতে নেই। মাঝখানে একদিন কিছুক্ষণের জন্য এসেছিলেন, অসুস্থতার কারণে ব্যাক করে গেছিলেন। তারপরে নির্বাচনী কর্মী সভাতে একটা ছিলেন। সেই অর্থে বিধায়কহীন, অভিভাবকহীন খানাকুল বিধানসভা। এই সময়ে দাঁড়িয়ে নির্বাচন হচ্ছে এবং খানাকুল 1 নম্বরের কনভেনার সন্দীপ বরাজ উপস্থিত আছেন। আপনাদের প্রস্তুতি ঠিক কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছে? দেখুন, আমরা ভোট যখনই আমাদের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কোন সময় কোন জায়গায় ভোট হবে, সেই থেকে কিন্তু আমরা প্রচারে নেমে পড়েছি। তো প্রচার নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কারণ প্রচার আমরা সাধারণ মানুষের কাজ করেছি, সাধারণ মানুষের সঙ্গে থাকি। তো প্রচার আমরা অনেকটাই আগে, এটা আমরা নির্দ্বিধায় আমরা বলতে পারি। আমাদের বুথ কমিটি থেকে শুরু করে সবকিছু করা হয়, একদম কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এই ধরুন আপনাদের 1 নম্বর ব্লকের যারা সিনিয়র লিডার, আদি তৃণমূল কংগ্রেসী যাদের বলা হয়, প্রথম 3 থেকে বর্ষিয়ান মানুষজন যারা আছেন, তাদের সেই অর্থে প্রচার, যেমন ইলিয়াস চৌধুরী, তাকে আপনারা নির্বাচনী কমিটিতেই দেখেননি। দেখুন, এটা দলের ব্যাপার। আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের আরামবাগ সাব ডিভিশনের দলের অবজারভার আছেন অসীমাদি। তো উনি যে কমিটি ঘোষণা করেছেন, কমিটিকে নিয়ে আমাদের চলতে হবে। আর ইলিয়াস বাবু কি করেছেন না করেছেন, উনি সম্মানীয় ব্যক্তি, উনি কেন বসে আছেন, কি ওনার ঘোষণা হয়েছে, ওটা বলতে পারবো না। এটা দল বুঝবে, এই উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব। আপনি নির্বাচনের কনভেনার, নির্বাচনটা করানোতে আপনার কাঁধেতে অনেকটা দায়িত্ব কিন্তু বর্তায়, সেই জন্যই আপনি কনভেনার। একজন বর্ষিয়ান কর্মী কেন বসে আছেন, কেন কাজ করছেন না, এটা উপনেত্রী জানেন বলে কি আপনি দায় এড়াতে পারেন? না, সেটা এড়াতে পারি না, কিন্তু ইলিয়াস বাবু কি জন্য বসে আছেন সেটা আপনার দেখার কথা। না, আমরা দেখেছি তাকে, আমরা অনেকবারই আমাদের মাধ্যম দিয়ে তাকে আমরা আনার চেষ্টা করেছি। এর আগেও তো আমি মিডিয়াতে খবর হচ্ছে দেখেছিলাম শৈলেন বাবুকে নাকি আমরা বসিয়ে রেখেছি। আদৌ কি সত্যি? না, শৈলেন বাবু কাজ করছেন, বলছি কাজ করছেন। মানে ইলিয়াস চৌধুরী নয়, শৈলেন সিনহার নাম বলুন, ঠিক আছে। ইলিয়াস চৌধুরী বর্ষিয়ান লিডার কিভাবে বলছেন আমি জানি না। 98-এ ওনার দাদা হুদা চৌধুরী ছিলেন আমাদের ওখানকার, মানে কি বলবো, ঘোষপুর অঞ্চলের অন্যতম শীর্ষ লিডার স্থানে উনি ছিলেন। তো ইলিয়াস চৌধুরী বর্ষিয়ান লিডার তৃণমূল দলের। আচ্ছা, তো সেই জায়গা থেকে ইলিয়াস চৌধুরী বর্ষিয়ান লিডার
এই কথাতেই আমি পক্ষপাতিত্ব বলে মনে করছি আপনার কথাতে। মানে উনি বর্ষিয়ান লিডার বা পুরনো কর্মী নন? না, পুরনো কর্মী, কতটা পুরনো এই জায়গাতে আমি বলছি। বা আদেও ইলিয়াস চৌধুরী কি কারণে ক্ষোভ হয়েছে বিকজ ওনার সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা আজ মনে করি, তৃণমূল দল মনে করেন যে ওনাকে সম্মান দেওয়ার জায়গায় আমরা সব জায়গায় ওনাকে সম্মান দিই, তাকে আমরা আনারও চেষ্টা করেছি। আপনি ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলেছেন? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কথা বলিনি। তো আমাদের যে আহ্বায়ক আছেন আমার অভিজিৎ দা, ব্লক সভাপতি, উনি পার্সোনালি কথা বলেছেন। তো সেই জায়গা থেকে উনি বলেছেন যে ওনার বুথটা উনি দেখবেন, আর সেই মতো ভাবে উনি আর শরীর পারমিট করছেন, এবং ওনার পেসমেকার বসানো যে বুকে, তখন শারীরিক একটা অসুস্থতা মূল কারণ কিন্তু। তো যার কারণে হয়তো আমার শারীরিক অসুস্থতার কারণে উনি অতটা ছোটাদৌড়া করতে পারছেন না। উনি যদি কিছুদিন আগেই উনি বলেছিলেন যে শুধু উনি একা নন, ওনার সাথে আরো অনেক তৃণমূল কর্মী নাকি সেইভাবে ভোটের কাজে অংশগ্রহণ করছে না, তারা এক প্রকার বসে গেছে। নতুন যারা নেতৃত্ব, এইগুলো আপনারা মিডিয়ার লোক এই খবরগুলো প্রচার করে, যাতে রসালো খবর প্রচার করে, যাতে করে আপনার খবরটা মার্কেটে ভালো খায়, এইগুলো আপনারা দেখাচ্ছেন। আদৌ বাস্তবতা এটা নেই। এটা ইলিয়াস চৌধুরীর দাবি, আপনাকে অন রেকর্ড সেটা আমরা শোনাতে পারি। ইলিয়াস চৌধুরী একটা পরিষ্কার মিডিয়ার সামনে দাবি করছেন, অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে অন রেকর্ড বলছি, যে তিনি একা নন, এইরকম তার অনুগামী প্রচুর দলীয় কর্মী আছে যারা আমি আজ কনফিডেন্স বলতে পারি আমার এরকম কোনো কিছু জানা নেই। এটা লাস্ট অফ আমার কাছে জানা আছে, উনি শারীরিক অসুস্থতার কারণে উনি সেইভাবে প্রচারের সামনে আসতে পারছেন না। আচ্ছা, উনি আসছেন না, ভালো কথা। উনি না এলে কি ভোটে কোনো প্রভাব পড়বে? না, এর জন্য কোনো ভোটে কিছু প্রভাব পড়বে না। তার কারণ তৃণমূল দল মানুষের জন্য কাজ করে, সাধারণ মানুষের পাশে থাকে। তো এটাকে নিয়ে আমরা ভাবি না কে এলো কে গেল। আমার দল থেকে তো মুকুল রায় চলে গেছে, সৌমিত্র রায় চলে গেছে, তাতে দলের কি প্রভাব পড়ছে? মুকুল রায়ের মতো এভিও লিডারও চলে গেছে, যে কিনা টুইন মানে কি সেক্রেটারি বলা যেতে পারে, টুইন লিডার যাকে বলা হতো, 2 নম্বর লিডার বলা হতো। কি হয়েছে তাতে? এটা কোনো ব্যাপার না। তৃণমূল দলে কি এলো কি গেল এটা নয়। তৃণমূল দলটা আমরা যারা করি তারা মমতা ব্যানার্জি আদর্শকে দেখে আমরা দলটা করি, এবং আমাদের নেতৃত্ব মানি মমতা ব্যানার্জিকে। তো আজ মমতা ব্যানার্জি তৃণমূল দল করছে, মমতা আদর্শে আমরা দীক্ষিত, মমতা ব্যানার্জিকে দেখে সামনের দিকে আমরা এগিয়ে চলবো। এতে কোনো প্রভাব পড়বে? এটা কোনো প্রভাব পড়বে, কিচ্ছু প্রভাব পড়বে না। আপনাদের খানাকুল 1 নম্বরে কতগুলো অঞ্চল আছে? আমার খানাকুল 1 নম্বর ব্লকের মধ্যে আমার 13টা অঞ্চল আছে। এর মধ্যে তো দুর্বল অঞ্চল কোন? না, দুর্বল বলে আমাদের কিছু নেই। দুর্বল কি? আমরা শাসক দল আছি, দুর্বল কি? খানাকুল 1 নম্বর ব্লকের মধ্যে 5টা অঞ্চল তো সম্ভবত পুরসুরা বিধানসভার মধ্যে 5টা অঞ্চল পড়ছে, এবং 8টা অঞ্চল আমাদের খানাকুল 1 নম্বর ব্লকের মধ্যে পড়ছে। এই যে নির্বাচন, আপনি যে দায়িত্বে আছেন, এটা কি 8টা অঞ্চলে নাকি 13টা? 13টা অঞ্চলে। 13টা অঞ্চল। পুরসুরার যে রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে, যেহেতু আপনার নির্বাচনী এলাকার সঙ্গে পুরসুরা রিলেটেড, সেই যে কারণে বলছি, পুরসুরার এই মুহূর্তে যা রাজনৈতিক অবস্থান, পুরসুরার একটা বড় অংশ, পারভেজ রহমান সহ একটা অংশকে কিন্তু এখনো সেই অর্থে ভোট প্রচারে দেখা যাচ্ছে না। এর প্রভাব কি 5টা অঞ্চলে পড়বে? না, কিছু পড়বে না, কিছু পড়বে না। পারভেজ দাও প্রোগ্রাম করছে, আর সর্বোপরি ওখানকার যে বিধায়ক সাহেব যিনি আছেন সম্মানীয় নুরুজ্জামান মহাশয়, উনিও টোটালটা প্রচার মাধ্যমে আছেন, এবং বিভিন্ন সভা উপসমিতিগুলো উনি করছেন। তো সে জায়গা থেকে কে এলো কে গেল এটা আমার তৃণমূল দলে ভাবার বিষয় নয়। তার কারণ সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে। মানে পুরো ভোটটাই হবে বলছে মমতা ব্যানার্জি নির্ভরশীল। একদম। আপনাদের কোনো ভূমিকা নেই? আমার তো ভূমিকা আছে, তার সৈনিকের আমার নিশ্চয়ই ভূমিকা থাকবে, কিন্তু কে এলো কে গেল কে প্রচার করলো এটাকে নিয়ে তৃণমূলে মাথা ব্যথার কিছু কারণ নেই। আচ্ছা, এটা তো মানেন যে কোনো একটা নির্বাচন মানে একটা লোকসভা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়া যখন চলে, তখন আরামবাগ লোকসভার মধ্যে 7টা বিধানসভা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি খানাকুল, এবং সেখানকার বিধায়কের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনার বিধায়ক সেই অর্থে নেই, পরিস্থিতিটা সামলাচ্ছেন কি করে? দেখুন, আমাদের ইকবাল আহমেদ সত্যি আমার খুব সম্মানীয় লোক। আজকে আমি যে জায়গায় বসে আছি এটা কিন্তু আমাদের সম্মানীয় এমএলএ সাহেবের জন্য আমি বসে আছি। তো সত্যি কথা বলতে এমএলএ সাহেব খুবই শরীরের অসুস্থতার মধ্যে আছেন। আমাদের যে মামনি সিনেমা হলে আমাদের যে সভাটা ছিল, সেই সবার জন্যই উনি এসেছিলেন খানাকুলের, কিন্তু সভাতে যখন গেলেন তারপরে ওনার শরীর খুব অসুস্থ হয়ে পড়েন, তো উনি চলে গেছেন। তো তার জন্য তো আমরা আছি। উনি যে আমাদের হাতে করে তৈরি করেছে, আমাদের যুব সমাজ বলুন, ছাত্র সমাজ বলুন, মাদার বলুন, যারা আমরা আছি আমাদেরকে করতে হবে। এটা মানুষ জানে যে এমএলএ সাহেব আমরা অসুস্থ। কোথাও মিস করেন তাকে? হ্যাঁ, খুব মিস করি। মানে মিস করি এর কারণে বলছি, মানে দাদা যদি বলে দেয় মানে আমাদের বুকের সাহসটা অনেক বেড়ে যেত। তো এই জায়গাটা অনেক অনেক বিপদে আমরা পড়েছি। অনেক জায়গায় যখন 2011 ইলেকশন করতে গেছি আমরা, দেখা গেছে আমরা বলপা একটা সময় গিয়েছিলাম, সেখানে সিপিএম এর লোকেরা আমাদের মানে একদম মানে কি বলবো গাড়িতে ঢিল পর্যন্ত আমাদের মেরেছে।
পাড়ায় প্রচার করতে দেয়নি। তার পরবর্তী পর্যায়ে এমএলএ সাহেব নিজে আমরা চলো ওই জায়গায় আমরা যাবো। তো তার যে যখন বললেন তার মধ্যে আমার স্পিডটা অন্যরকম হয়ে গেল। এগুলো খুব মিস করি ওনাকে, ওনার এই জায়গাটা খুব ছিল ভালো। মানে অভিভাবক কাছে না থাকলে যে পরিস্থিতি তৈরি হয় অনেকটা সেরকম। তো ধরুন এই যে এবারের নির্বাচনে কিন্তু তুলনামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতা অনেকটা বেশি, রাজনীতিবিদরা বলছেন। বামেদের পাশাপাশি বিজেপির যে উত্থান, যেটা এর আগের লোকসভা বা বিগত নির্বাচনগুলোতে বাংলাতে ছিল না, এই সময়ে দাঁড়িয়ে ইকবাল আহমেদ নেই। তাহলে আপনাদের মাথায় লিডারশিপ কে এখন? না, আমাদের লিডারশিপ বলুন আমরা নিজেরাই করছি। সর্বোপরি আমাদের হুগলি জেলার অভিভাবক আছেন তপন দাশগুপ্ত, আমাদের অসীমা দি আছে, স্বয়ং আছেন। এলাকায় আপনাদের লিডার এখন কি? এলাকার লিডার সামনে দাঁড়িয়ে তো একজনকে নেতৃত্ব দিতে আমাদের সেই জায়গা থেকে কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাঙাদা আছেন, যাকে আমরা নইমুল হক নামে জানেন। অভিজিৎ বাগ আছেন আমার সুযোগ্য সভাপতি, ওনারা আছেন। তো শৈলেনবাবু আমাদের মধ্যে আছেন। আমরা কোনো ডিসিশন করতে গেলে ওনার সঙ্গে আমরা সরাসরি ডিসকাশন করি কি হবে না হবে। উনি তো আমার অভিভাবক হিসেবে আছে। অনেক সময় একটা কথা শোনা যায়, হতে পারে কথাটা নেহাতি গসিপ, যে পঞ্চায়েত নির্বাচনের পর বিভিন্ন পদ নিয়ে বিধায়কের সাথে আপনাদের একটা বড় অংশের মতপার্থক্যের কারণেই নাকি বিধায়ক খানাকুলে আসা বন্ধ করে। না, এটা ভুল খবর। তার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন বা অনেক টিভিতেও খবর দেখিয়েছেন। মানে আমাদের এমএলএ সাহেব পরিষ্কারভাবে জেলার যে মিটিং হয়েছিল সেখানে বলেছিল খানাকুলকে আমার মতো করে আমি সাজাবো। কোনো জেলার নেতার উনি ইন্টারফেয়ারকে উনি মানতে রাজি নন, এটা আপনারা মিডিয়াতে দেখানো হয়েছিল। তো সেই জায়গা থেকে প্রধান উপপ্রধান বলুন কে পদ পেলুন, এটা এমএলএ এর কনসেন্টেই হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। টোটালটা এমএলএ নির্দেশ মতনই আমরা করেছি, এমএলএ বাইরে কিচ্ছু হয়নি। এমএলএ তে কিছুদিন আগে আপনার ব্লক সভাপতি হিসাবে ইলিয়াস চৌধুরীকে চিঠি দিয়েছি। দেখুন, এই ব্যাপারে আমাদের কিছু জানা নেই। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যারা দলীয় পদে আছেন, আজকে আমি কনভেনার আছি, তো সামনে আগামী 5 বছর পর যে লোকসভা আমি কনভেনার থাকবো, এই গ্যারান্টি কে দেবে? তো দল যদি এরকম ডিসিশন নেয় নিশ্চয়ই আমরা বৈধ যখন পাবে নিশ্চয়ই আমরা এটা মেনে মান্যতা দেবো। মানে এটা থেকে মনে হচ্ছে কোথাও বিধায়কের সাথে টিম অভিজিৎ বাগ বা টিম নইমুল হক বা টিম এদের কোথাও একটা দূরত্ব তৈরি, কিছু দূরত্ব নেই, কোনো দূরত্ব নেই। এটাকে আপনারা মিডিয়া এগুলো সবসময় রসালো খবর করে ছাড়ে। অদ্ভুত, মিডিয়ার কেন রসালো খবর করবে? আপনার ইকবাল আহমেদের কোনো ফাইট আপনি পেয়েছেন? আমি বলছি ইলিয়াস চৌধুরীকে যে সভাপতি খানাকুল 1 নম্বর করার জন্য ইকবাল আহমেদ বিধায়ক সাহেব কোনো বাইট দিয়েছেন? আপনার চ্যানেল দেখাতে পারবেন? বিধায়ক আজকাল কাউকে বাইট দিচ্ছেন না, কিন্তু ইলিয়াস চৌধুরী পরিষ্কার দাবি করছেন যে আমাকে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠির কপি আমি। এই দাবিকে আমরা মানি না। তাহলে আমাদের নিশ্চয়ই ব্লক সভাপতি অ্যাপয়েন্টমেন্ট দেন তপন দাশগুপ্ত, উনি নিশ্চয়ই আগামী দিনে নতুন কাউকে রিক্রুটমেন্ট করলে নিশ্চয়ই হবে, আমরা তাকে নিয়ে চলবো। আমাদের চলার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আমরা চেয়ারটাকে সম্মান দিই। তো আগামী দিনে অভিজিৎ বাগে যাও যদি যেই আসন তাকে আমরা সম্মান দেবো। আপনারা এই নির্বাচনে কি বলতো খানাকুল 1 নম্বর ব্লক নিয়ে ভাবছেন না খানাকুল বিধানসভা নিয়ে ভাবছেন? না, আমরা আলটিমেটলি কিন্তু খানাকুল 1 নম্বর ব্লক নিয়ে আমরা ভাবছি, কিন্তু 13টা অঞ্চল নিয়ে ভাবছি। যেহেতু আমি অ্যাজ এ খানাকুল 1-এর কনভেনার, তো আমি নিশ্চয়ই 13টা অঞ্চলের কথাই বলবো। আপনি খানাকুল বিধানসভার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই? না, দায়বদ্ধতা নেই নয়, যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই আমরা যাচ্ছি। তো রাঙাদাও যাচ্ছে, আমিও কোনো জায়গায় যাব, ডাকলে দল যেখানে ডাকবে যাবো। এই খানাকুল 2 নম্বর দীর্ঘদিন একটা টাল ভাওনা চললো, নজিবুল করিমকে সেই অর্থে মাঠে নামতেই দেখা গেল না। একদম অনেকটা পরে আপনাদের 1 নম্বর ব্লকের যে কর্মী সভা হলো তাতে তাকে প্রথম সেই অর্থে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন প্রথম দেখা গেল। এই যে একটা দীর্ঘ গ্যাপ, দীর্ঘ দিন প্রায় প্রচার হলোই না, এখানে কোথাও পিছিয়ে পড়লো না? ধর দেখুন, আমি একটা কথা বলি, এটা আরামবাগ টিভি সম্ভবত একটা কভারেজ করেছিল, আমার যেটুকুন আমি দেখেছিলাম। তো নজিবুলের বাড়িতে ডাইরেক্ট উনি ক্যামেরা নিয়ে চলে গিয়েছিলেন। তো সেখানে যে নজিবুলদা বলেছিলেন, দেখো নজিবুলদা একদম যুব সম্পদের একটা কি বলবো অ্যাসেট সম্পদ বলতে পারি আমরা। আর তিনি যে দলের প্রচার করবেন এটা ব্যাপার নয়, উনি বাস্তবিকই ওনার পায়ের যে অবস্থা ছিল, উনি সম্ভবত ব্যাঙ্গালোরে অপারেশন করানোর কথা ছিল, তো উনি সেটা পর্যন্ত বন্ধ করতে যে অপারেশন করলে হয়তো উনি পরিশ্রমটাই করতে পারবেন না এই লোকসভা ভোটেতে, যার জন্য কি হয়েছে উনি সেই অর্থে প্রচারে আসতে পারেননি। তো এখন দেখুন না, উনি প্রচার তো করছেন। আমি প্রচার আসতে পারেননি, এর মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব আমি একদমই যাচ্ছি না। আমি বলছি এই যে এতটা একটা গ্যাপ পড়ে গেল, এই কটা দিন আপনারা 1 নম্বর ব্লক যখন খাটলো, 2 নম্বর ব্লক সেই অর্থে প্রচার করতে পারলো না। বলে নিলাম শারীরিক অসুস্থতার কারণেই হয়নি, এটা কোনো প্রভাব পড়বে না। উনি এতদিন মানে কি বলবো কয়েকদিন পরে প্রচার করা হলো, মানে এটা কোনো দেখুন না, আমার তৃণমূল
যখন ক্যান্ডিডেট 42টা ঘোষণা করলো ক্যান্ডিডেট লিস্ট, বিজেপিটা 10 দিন পরে তার প্রার্থীর নাম প্রকাশ করলো। তাহলে কি বিজেপি সেখান থেকে যেই প্রচারের গতি থেকে সরে এলো? আমরা কি মনে হয় বলুন? একটা তো ঘটনা যে এই প্রচারটা প্রচার করে না, এটা কোনো প্রভাব পড়েনি। তার কারণটা হচ্ছে কি বলুন তো, আমরা অনেক টাইম নিয়ে আমরা মানে কন্টিনিউ ঘন ঘন বসছি, একটু হয়তো আমরা আগালাম, কিন্তু ওটা ওভারঅল টেজে মেকআপ হয়ে যাবে আমাদের, এটাকে নিয়ে আমরা ভাবছি না। বিজেপির বিভিন্ন সূত্র থেকে দাবি করছে যে আরামবাগ লোকসভায় যে অঞ্চলগুলোতে তাদের পজিশন ভালো, খুব স্ট্রং, বা তারা যে বিধানসভা কেন্দ্রগুলি জিতবে বলে মনে করছে, তার মধ্যে অন্যতম খানাকুল। আমি জানি না মানে ওনারা কিভাবে এ সমস্ত বক্তব্য রাখেন। আমি পরিষ্কারই বলছি, এর আগের বারে যখন আপনাদের এই চ্যানেলে বিমানবাবু সত্যিও বিমানবাবু যখন এসেছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে 1700 বুথ কমিটি উনি গঠন করেছেন। একদমই একদম। তো আমি কিন্তু খানাকুল 1 নম্বর ব্লকে আমি এখন পর্যন্ত খুঁজে পেলাম না যে উনি কোনো বুথ কমিটি গঠন করেছে বলে। আর সেই অর্থে বিজেপির কোনো প্রচার নেই, একদম কোনো প্রচার নেই। কিছু অ্যান্টি সোশ্যাল ছেলে আছে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে কিছু কেমন পোস্ট করে দেয়, সে অর্থে কোনো প্রচার নেই। 2016 যে নির্বাচন হয়েছিল আমাদের, সেখানে যেমন দেখো সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে লড়াই করেছিল, এবং সে লড়াই যেমন একটা আমরা প্রতিপক্ষকে পেয়েছিলাম, যেন আমার মনে হচ্ছে যেন ওই মানে কোনো প্রতিপক্ষই নেই এরকম মনে হচ্ছে, একটা অকবারে গোল দেবেন মনে হচ্ছে, মানে এরকম মনে হচ্ছে কিছুই তো নেই। অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের যে কাজ করেছে, এর জন্য প্রতিপক্ষ কেন যে যত সঙ্গে হবে না কেন, তার জন্য মানুষ অকাতর তৃণমূলকে ভোটটা দেবেন। মানে আপনার এলাকাতে কোনো বিজেপির প্রভাবই নেই? কোনো প্রভাবই নেই। খানাকুল বিজেপির প্রভাব মুক্ত। গতবারে যা লিড ছিল, তাহলে লিডটা এবারে কি বাড়বে? একদম অবভিয়াসলি লিড বাড়বে। মানে খানাকুল একই না খানাকুল বিধানসভায়? খানাকুল একে বাড়বে, আর খানাকুল বিধানসভার ব্যাপারটা কিন্তু আমি বলবো না। তার কারণটা হচ্ছে কি, খানাকুল 2 আমার আলাদা লিডারশিপ আছে, ওনাদের কনভেনার আছে, ওনাদের সভাপতি আছে, ওনারা বলবেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি খানাকুল 1 নম্বর ব্লকে গতবারে যে লিড ছিল, যে লিডটা বাড়বে। আপনারা কি এমন কাজ করলে যাতে করে লিডটা এতটা বাড়বে বলে আশা করছেন? কি কাজ করলাম? প্রধানও আপনি একটা অঞ্চলের প্রধান। ঠিক। আমরা এই লাস্ট 5 বছর আমরা এমন কি কাজ, আমি সেই জায়গাটা আপনাদেরকে বলছি। যে ঘটনা হচ্ছে কি, আজ আমি প্রধান একজন, একদম সাধারণ কোন অঞ্চল? আমার কিশোরপুরে। তো সাধারণ মানুষ অনেক দাবি দেওয়া থাকে। আমরা কিশোরপুরে এক অঞ্চল, মানে একেবারে বন্যা প্রবণ এলাকা। বন্যা রোধের জন্য আপনি কি করেছেন? বন্যা রোধের জন্য আমাদের যেটা পরিকল্পনা ওখানে তৈরি করা হয়েছে, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এক্সামিনার বাঁধ, মানে নদী বাঁধ কিছুটা ইরিগেশন যেটা মানে ওরা রক্ষণাবেক্ষণ করে, বাট আমার যে কিশোরপুর মানে পূর্ব দিকের বাঁধটা কিন্তু টোটাল এক্সামিনার ব্যক্তিগত জমির উপর দিয়ে বাঁধ, ওই বাঁধটাকে আমরা টোটাল পঞ্চায়েত থেকে রক্ষণাবেক্ষণ করি। এবং যেখানে 2007 সালে সিপিএম যেমন বহুবার বন্যা হয়েছে, আমার ময়লাতেও হানা পড়েছে, কিন্তু আমরা 2011-তে ক্ষমতা আসার পর থেকে একটা কোনো বন্যা আমার পঞ্চায়েতের রক্ষণাবেক্ষণ করি। আর অপরদিকে যে বাঁধটা আছে ওটা ইরিগেশন রক্ষণাবেক্ষণ করে। তো এই জায়গাটা কিন্তু আমরা বলতে পারি যে আমরা রক্ষণাবেক্ষণ ভালোই করি, কেন আমার কিশোরপুর এখন পর্যন্ত আমার একবারও বন্যা হয়নি, যেটা কিশোরপুর 2 হয়েছিল। একেতে বন্যা হয়নি, এবং কিশোরপুর 2 হানা পড়ার জন্যই আমার কিশোরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং মেদিনীপুরের জল, টোটাল জলটা আমার কিশোরপুর আসে, আচ্ছা, যার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জায়গাটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করছি, যে যাতে করে বন্যাটাকে একদম নিশ্চিতভাবে বন্ধ করা যায়। এবং ইরিগেশন ভালো কাজ করছে ওদিকে, আমি অস্বীকার করবো না। পুরো আপনার ঘোষপুর অঞ্চলে ওদিকে প্রায় 1 কিলোমিটার উপরে ওরা একদম সুন্দর করে পাইলিং করে একদম সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। আর কি করলেন 5 বছরে আপনাদের সরকার বা আপনার এলাকার উন্নয়নের জন্য? আপনারা কি কি এমন প্রকল্প করেছেন যাতে করে মানুষ আপনাকে আরো বেশি ভোট দেবে বলে ভাবছেন? আমরা অনেক ক্যানেল কাটিয়েছি, যে ক্যানেলগুলো চাষের জন্য জলের ব্যবস্থা করে দিয়েছি। আমরা অনেক ক্যানেলের উপরে আমরা ক্যালভার্ট লাগিয়েছি, যে ক্যালভার্টগুলো যে নিচু জায়গা বেশি জল চলে যাওয়ার জন্য উপর থেকে আমরা লক সিস্টেম করে দিয়েছি, যেগুলো নিচুর দিকে জল নামেন, উপরে লোক জল পাবে, এই সিস্টেমগুলো আমরা করেছি। আর এইগুলো মেনলি আমরা করেছি। শুধু কয়েকটা খাল কেটেছি। কেন দেবে না? কেন দেবে না বলুন? শিক্ষিত মানুষজনের জন্য কি করেছেন আপনি? শিক্ষিত মানুষ যারা পড়াশোনা করে, যারা স্টুডেন্ট, যারা শিক্ষকতা করে, এরকম একটা বড় সমাজের একটা বড় অংশ। তো আপনারা চাষিদের জন্য কিছু কাজ করেছেন, ধরে নিলাম আপনারা খাল কেটেছেন, নদী বাঁধ সংস্কার করেছেন, এটা একটা সমাজের একটা শ্রেণী গেল। এটা ছাড়াও সমাজের আর একটা বড় শ্রেণী থাকে, যারা ব্যবসায়ী শ্রেণী বা শিক্ষিত সম্প্রদায় বা স্টুডেন্ট, যুব, এদের জন্য আপনারা কি কি করেছেন? দেখুন, আমরা যারা বেকার যুবক তাদের জন্য আমার
অঞ্চলের মধ্যে 3টে কর্মতীর্থর আমরা প্রপোজাল দিয়েছি। একদমই, এটা শুনতে চাইছি। তার মধ্যে একটা প্রপোজাল আমাদের প্রায় স্যাংশন হওয়ার মুখে, বাট যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেল, সেই অর্থে কি বলুন তো, এটা আমার কাজটা বন্ধ আছে। এবং আমরা যেটা করেছি, খেলার মাঠকে আমরা সংরক্ষণ করতে পেরেছি, যেটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে আগামী দিনে যে ক্লাবকে অর্থ দিয়ে সাহায্য করে যাতে খেলাটাকে আরো মানটা উন্নত হয়, সে অর্থে আমরা 2-3টে খেলার মাঠকে আমরা উন্নতিকরণ করেছি। এর ভিতরে আমার ময়াল মাঠ, এটা আমার হোম বুথ, সেখানে আমার ময়াল মাঠে গ্যালারি করছি, পঞ্চায়েতের উদ্যোগে। তা আবার এটা অন্য কোনো পঞ্চায়েতে করতে গ্যালারি হচ্ছে ময়াল মাঠ। হ্যাঁ, এবং যারা অবসরপ্রাপ্ত মানুষ, যারা বৃদ্ধ বা বাচ্চাদের জন্য আমরা কিন্তু একটা পার্ক বানিয়েছি। সেই পার্ক অনেকবারই খবরের শিরোনামে এসেছে, প্রায় আমাদের 8 বিঘের মতো জায়গা নিয়ে সেই জায়গায় আমরা পার্ক বানিয়েছি। এবং আপনাদের শুধু শ্মশান চুল্লি তৈরি হলো? শ্মশান চুল্লি অনেকগুলো তৈরি হয়েছে, আমরা একটা নয়, আমরা টোটাল শ্মশান চুল্লি প্রায় 20টার মতো শ্মশান চুল্লি তৈরি করেছি, এবং তার মধ্যে বিধায়ক তহবিল থেকে আমাদের শ্মশান চুল্লি তৈরি হয়েছে। এমপির আপনার এলাকায় ভূমিকা কেমন? দেখুন, এমপি ছিলেন, এবারেও তো তিনি প্রার্থী অপরূপা পোদ্দার, তার ভূমিকা খানাকুলের ক্ষেত্রে কি? দেখুন, সার্বিক খানাকুলে উনি উন্নয়ন করেছেন, কিন্তু আমাদের যেটা আলটিমেটলি আমাদের যেটা চিন্তা ভাবনা ছিল, যে যে জায়গাগুলো খুব পেছিয়ে পড়েছে সেগুলোকে আগে তুলে আনতে হবে, যার জন্য অনেক অঞ্চলে কাজ হয়েছে। আর আলটিমেটলি আমার অঞ্চলে টোটাল 6টা হাইমার্কস লাইট উনি করেছেন। ব্যাস, এমপির কাজ শেষ। 5 বছর ধরে আপনার খানাকুল 1-এ 6টা হাইমার্কস লাইট করলেন, আর কিছু নেই? আরো কিছু হবে আগামী দিনে হবে। আমি কেন বলি আপনাকে, দেখুন, ঘোষপুরে 2টো ব্রিজ উনি করেছেন, যে ব্রিজগুলো খুব প্রয়োজনীয়তা ছিল, সেখানে 2টো ব্রিজে 35 লক্ষ টাকা উনি দিয়েছেন একটা পঞ্চায়েতকে। এবার যেহেতু আমরা পাশাপাশি পঞ্চায়েত, মানে ওই ব্রিজ দিয়ে আমরাও তো কৃষক উন্নয়নের লোক তো যাবে, তো তাহলে আমরা এই উন্নয়নটা কিভাবে দেখছি? সার্বিক মানে কোন একটা পঞ্চায়েত টাকা বেশি পেল। আমি আপনার পঞ্চায়েতের কথা বলছি না, আমি বলছি খানাকুল 1 নম্বর ব্লকে এমপির সাহায্যে উন্নয়ন করেছেন। এটা কি শুধু 6টা হাইমার্কস লাইট লাগানো, না আর কিছু আছে? না, এমপি তো অনেক কাজই করেছেন ওখানে। অন্য অন্য অঞ্চলে কি কাজ করেছেন এই পরিসংখ্যানটা আমার কাছে নেই। আপনারা এমপি কে পান? হ্যাঁ, এমপি কে পান অবশ্যই। এমপি ছিলেন, এখন এমপি বলবো না, বিদায়ী সাংসদ। না, আমরা পেয়েছি, তাকে পেয়ে যখনই ডেকেছি তখন আমরা পেয়েছি। মানে এমপি কে ডাকলে আনলে পাওয়া যায়, কাজকর্মে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, অনেক সময় বিরোধীরা অভিযোগ তোলেন, বিরোধীদের বিভিন্ন সময়ের অভিযোগ যে তৃণমূল সরকার আসার পর তৃণমূল নেতৃত্বের ব্যক্তি জীবনের মান নাকি পরিবর্তন হয়ে গেছে। আপনি কি মনে করেন? আমি আপনাকে বলি, পরিষ্কারভাবে বলি, এই তৃণমূল নেতাদের মান কতটা পরিবর্তন হয়েছে জানি না, কিন্তু দিল্লিতে যে সেন্ট্রাল বিজেপি পার্টি অফিস আছেন, অনেকবার খবর শিরোনামে হয়েছে 1107 কোটি, মানে 1107 কোটি টাকার পার্টি অফিস, 7 স্টার পার্টি অফিস। অমিত শাহের ছেলে জয় শাহ, তার 50,000 টাকা রেভিনিউ 16,000 গুণ বেড়ে গেল। এই জায়গায় বলুন আপনি। না, বিজেপির হয়তো নিশ্চিত বেড়েছে, তর্কে যাচ্ছি না। আগে এটা স্বীকার করুন, না আগে সেটা স্বীকার করুন যে বিজেপিরও মানটা বেশি উন্নতি স্বীকার করুন। এটা অনেক নেতা দিদি যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে করে প্রচুর, মানে অসংখ্য বিধায়ক, অসংখ্য সাংসদ, তাদের সম্পত্তির পরিমাণ বহু গুণ বেড়েছে। এখানে আপনার দলের লোকেরাও আছে, বিজেপির লোকেরাও আছে, অন্যান্য দলের লোকেরাও আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু অভিযোগটা হচ্ছে খানাকুলে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ব্যক্তিগত জীবনের মানের নাকি অনেক পরিবর্তন হয়েছে। দেখুন, কি মানের পরিবর্তন না পরিবর্তন হয়েছে আমি বলতে পারবো। আপনার কোনো পরিবর্তন হয়েছে? আমার কোনো পরিবর্তন হয়নি। তার কারণটা আমি বলি, এর আগে কিন্তু আমি পুলিশের চাকরি করতাম, এবং আমাদের ব্যবসা বহু দিনের ব্যবসা ছিল আমাদের, সেই ব্যবসাকে কিন্তু আমরা বড় করেছি। তো সেই জায়গায় মানের উন্নতি বলতে মানে অর্থনৈতিক যে উন্নতি, এটা তো হবেই, এটাকে অস্বীকার করার বিষয় নয়, কিন্তু এমন পর্যায়ে যায়নি আমাদের যে টাকাটা 16,000 গুণ বেড়ে যাবে। আমাদের কয়েক গুণ হয়তো বেড়েছে, হতে পারে, ভালো কথা, হয়তো কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এখন প্রশ্ন যেটা, আপনি চাকরি করতেন, হঠাৎ করে আবার পুলিশের চাকরিতে নাকি শোনা যায় সবসময়, মানে বিভিন্ন জায়গা থেকে শোনা যায় না পুলিশের অনেক পয়সা টয়সা পাওয়া যায়, হঠাৎ করে নাকি সেই চাকরি ছেড়ে দিয়ে আপনি রাজনীতিতে? দেখুন, আমাদের পরিবার সূত্রে আমার একটা ব্যাপার আছে, আর সম্পূর্ণ এটা একদম ব্যক্তিগত প্রশ্ন আপনি করেছেন। মানে চাকরি ছেড়ে, মানে আপনি যে চাকরির কথা বলছেন সেই চাকরিতে শোনা যায়, আমি বলছি না সত্য, শোনা যায় অনেক, বিভিন্ন ধরনের রোজগার টোজগার থাকে। আমি বলছিলাম আর কি, আমার ফ্যামিলিগতভাবে, মানে 98-এ আমার বাবা তখন একদম তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন, যার সুবাদে দীর্ঘদিন উনি বাড়ি ছাড়া ছিলেন।
এবং বাড়ি ভাঙচুর থেকে শুরু করে এমন কোনো ঘটনা সিপিএম জল্লাদ বাহিনী ঘটে নাই যে আমাদের বাড়ির উপরে হয়নি। তো সেই দিকে যেন একটা মানসিকতা আমার তৈরি হয়ে গিয়েছিল। এবং যখন আমি কলেজ রাজনীতি করি, রাজা রামমোহন রায় কলেজের আমি ইউনিট সেক্রেটারি ছিলাম। আচ্ছা, ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদে। তো সেই সূত্রেই কিন্তু এটা আমাকে বারবার টেনেছে। আমি যতবার এর আগে বহু কোম্পানি জব আমি করেছি, আমি কলকাতা 2 বছর এমএ করেছি, সেই সূত্রে আমি কোম্পানিতে জয়েন করেছিলাম, কিন্তু আমার কোনো জায়গায় কোনো মন টানে নেই। এই বরাবরই যেন একটা আমাকে মমতা ব্যানার্জির নীতি আদর্শ দল যেন আমাকে বারবার এই দলের বোঝে নিয়ে গেছে। মানে রাজনীতি মানেই তো অনেক ওঠা পড়া, বিভিন্ন কেস জড়িয়ে যাওয়ার একটা ব্যাপার, অনিশ্চিত ভবিষ্যৎ। রাজনীতির ভবিষ্যতে তো কোনো নিশ্চয়তা নেই। আপনি আজকে প্রধান আছেন, হতে পারে কালকে আপনি কেউ না, একদম সামান্য কর্মী, নানান ওঠা পড়া আছে, অনিশ্চিতে ভরা জীবন। সেটা একটা চাকরি মানে সুস্থির জীবনযাপন। এই যখন ছেড়ে দিয়ে ভাবলেন রাজনীতিটাকেই আপনি পেশা করবেন, দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায়, বামেদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে কি করেন না রাজনীতি, এটাই জীবিকা। এবং বামেদের ক্ষেত্রে একটা জায়গা আছে, যারা পার্টির হোল টাইমার হয় তারা মাইনে পায়। এটা মাইনে, আমি মাইনে বলছি, এটা মাইনে না, কথাটা বলা হয় অনারিয়াম, সাম্মানিক পান, মাসে 3,000 কি 4,000। আপনার দলের ক্ষেত্রে এরকম আছে বলে আমার জানা নেই যে কোনো অনারিয়াম হোল টাইমার আছে। মানে রোজগারের রাস্তা কিছু নেই। তাহলে অনিশ্চিত একটা ভবিষ্যতে এলেন, বাড়ির লোক সাপোর্ট করলো? একদম একদম, বাড়ির লোকের সাপোর্ট এতটাই ছিল আমার পেছনে, যার জন্যই কিন্তু আমি 2012-তে এমফিলে ভর্তি হয়েছিলাম রবীন্দ্র ভারতীতে। সো এমফিল আমি কমপ্লিট করিনি। 2013-তে প্রথম আমার নির্বাচনে, আমি পঞ্চায়েত নির্বাচনে প্রথম আমি মেম্বার হই। তারপরেই একদম উপপ্রধানও আমি হয়, আগের আমি উপপ্রধান ছিলাম। তো তারপর থেকে আমাকে পেছনে টানতে হয় না। তার চেয়ে বড় কথা হলো যে যুব শিক্ষিত সমাজ আছে, এরা বুঝুক যে অনেকে তো প্রশ্ন করেন যে তৃণমূল দল মানে মুখের দল। আমি তাদের উদ্দেশ্যে বলি, আমাকে দেখুন, মাস্টার ডিগ্রি বিএড ফার্স্ট ক্লাস পাস ছিল, আজকে রাজনীতি করছি। রাজনীতি যাকে তো করতে হবে, সেই জায়গায় আমাকে একজন ধরে রাখুন, এরকম একটা আমার অ্যাম্বিশন ছিল। আমার খুব মনে পড়ে, মানে ঠিক যখন আমি 11-এ ভর্তি হয়েছিলাম, তো আমাদের ওখানে নবীন বরণ হতো। সেই নবীন বরণে অনেকে জিজ্ঞাসা করতো আপনার কি হবি, আমি কিন্তু সেখানে বলেছিলাম যে রাজনীতিবিদ হব। মানে অ্যাম্বিশনটা আমার এই জায়গাতেই ছিল ছোটবেলা থেকে। যখন আপনি ভাবলেন রাজনীতিটা কি পেশা করবেন, আপনি বিবাহিত? অবশ্যই। বউ ডিভোর্স করে বলবেন? না না, একদম সম্পূর্ণ। উনিও ব্যাপারটা জানেন, ওনারা পলিটিক্যাল, ওনার পরিবারের লোকে পলিটিক্যাল পরিবার থেকে উনি এসেছেন। এই নিয়ে কোনো আমার সমস্যা কিছু। এই মুহূর্তে খানাকুলে দাঁড়িয়ে আপনাদের প্রতিদ্বন্দ্বী কাকে প্রধান খাড়া করছে? দেখুন, আমাদের কোনো প্রতিবন্ধী নেই বলে আমি মনে করছি। কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তার কারণটা আমি ভালো করে বুঝুন, যে গতবারের যে আরামবাগ লোকসভা নির্বাচনের যে রেজাল্ট, খানাকুল বিধানসভা সব থেকে বেশি লিড দিয়েছিল। 2014-র গল্প আমি বলছি। আচ্ছা বলুন। তো সেখানে আমার বিজেপির ভোট কত ছিল? 1,58,000। আর সেখানে তৃণমূলের যে ভোট সংখ্যা ছিল 7,48,000 সামথিং। আর সিপিএম ছিল 4,00,000 সামথিং, 4,52,000। তো এই জায়গাতে আপনি ভালো করে ভেবে দেখুন যে বিজেপি সবসময় এটা আমি আওয়াজ দেখতে পাচ্ছি, সব বিজেপি প্রতিদ্বন্দ্বী দল। তো এই 1,58,000 ভোট সেখানে 7,58,000 টপকে যাবে, এটা সম্ভব না। কাছাকাছি যেতে পারে। মানে এখন ঘটনা হচ্ছে কি দেখুন, 2016 সাল মানে সিপিএম কংগ্রেস যৌথভাবে লড়াই করেছে। এই লড়াই করার পরবর্তী মানে সূর্যকান্ত মিশ্র বলেছিল ডবল সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, অনেক গল্প শুনিয়েছিল। তখন বেশ কিছু লোক ওই পাম্পে উত্তেজিত হয়ে অনেক কিছু করেছিলেন। তো তারপর কি হলো, রেজাল্টে কি দেখলো মানুষ, যে পুরোটাই অন্য হয়েছে। তো এইবারেও ঠিক সেম জিনিস, নরেন্দ্র মোদীর হাওয়া তুলে কিছু সিপিএম এর যে জল্লাদ বাহিনী ছিল, হারমা বাহিনী ছিল, যারা মানুষকে খুন করত, তারা বিজেপিতে আসছে, এসে একটা বিশৃঙ্খলা। একটা অংশ তো আপনাদের দলেও আছে। হ্যাঁ, অবশ্যই আছে। মানে সিপিএম তো লোক সবাই খারাপ নয়, মানে আপনারা ভালো বিজেপি খারাপগুলোকে একদম অবিয়ালি, যেটা যারা জল্লাদ বাহিনী যাদেরকে আমরা নেইনি, আচ্ছা যাদেরকে আমরা নেইনি, যারা মানুষের উপর অত্যাচার করেছে, সেই লোকগুলো কিন্তু বাঁচার তাগিদে না আমরা নেই। ওই সিপিএম এর যারা জল্লাদ বাহিনীর লোকগুলো, তারা বাঁচার তাগিদে বিজেপিতে চলে। আমরা কোন লোকগুলোকে নিলেন সিপিএম? আমরা কোন লোককে নিচ্ছেন? না, আমার এরকম ক্রিমিনাল বলে কিছু নেই। আমরা কাদের নিয়ে, আমরা তো এরকম নিয়ে হজরি ভূঁয়াকে আমার তৃণমূল দল নিয়ে নিয়ে নিয়েছে কি বিজেপি? বিশ্বনাথ কারো কে ছিল? জল্লাদ ছিল। জল্লাদ থাকেনি? ওনার অত্যাচার ঘটে মানুষ ভুলে গেছে নাকি? ঘটের লোক ভুলে গেছে? মানে বাম করলেই সে জল্লাদ বলছেন? বাম করলে কেন? ওনার অত্যাচারের কথা ঘাটবাসী তো জানেন।
আমার প্রশ্ন এই জায়গায়, ওখানে বেশ কিছু লোককে ঘর ছাড়া করে দিয়েছিলেন, মারধর, এবং যারা ঘর ঢুকেছিল স্পেসিফিক জরিমানা পর্যন্ত করা হয়েছিল, এবং বহু জায়গায় মারধর থেকে শুরু করে বহু কেস কাছারি আছে ওনার নামে। দেখুন ইতিহাসগুলো দেখুন, কোর্টে যান, সব কেস নাম্বারগুলো নিয়ে দেখবেন, রেফারেন্স নাম্বারগুলো, কতগুলো অভিযোগ ওনার নামে আছে। আর আমাদের দলে তো এরকম হেভিয়ার টাকা আমরা নেইনি, যারা মানে সাধারণ মানুষের সিপিএম এ, সেগুলোকে আমরা এনেছি। আপনার তো, আপনিও তো খানা খুলে নেননি, রাজ্যে গাদা গাদা উদাহরণ হচ্ছে, একাধিক বিধায়ক, একাধিক সাংসদ ভুরি ভুরি গেছে আপনাদের। হ্যাঁ, সেটা তো নিশ্চয় দল বলবে, মমতা ব্যানার্জি। আমি যেহেতু খানাকুল 1 নম্বর ব্লক, আমি সেই জায়গা থেকে আমি একদম আপনাকে রাজনীতি কথা বলছি, আমি বলছি খানাকুল একই। এখন শোনা যাচ্ছে, প্রায় প্রতিদিনই শুনি বিমানবাবুরা দাবি করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। বেশ কয়েকদিন খবর হয়েছে খানাকুল থেকে, আপনার জেলা পরিষদ মেম্বার ছিল বিভাস মালিক, সে গেছে বিজেপিতে। দেখুন, কে, আমি প্রথমেই বলেছি, কে দলে থাকলো না দলে এটাকে না আমাদের মাথা ব্যথার কারণ নয়। আপনাদের দল কেন? আমি বলি আপনাদেরকে, বলি, দেখুন বেশ কিছু মাঝের স্বার্থন্বেষী মানুষ আছে, যে স্বার্থ ফুলফিল হয়ে চলে গেছে। কে চলে গেল না, এটা আমার, আমি একটা সত্য কথা বলুন, কিছুদিন আগে পর্যন্ত প্রতিদিনের খবর ছিল, প্রতিদিনের খবর, যে সিপিএম ছেড়ে তৃণমূলের পতাকা ধরছে। এটা রোজকার খবর ছিল, একদম প্রতিদিন মিডিয়াতে কোথাও না কোথাও এই কপি ছাপায় হতো। এবং আমরা স্থানীয়, আমরা ভাবে যারা আমরা স্থানীয় কাগজ করি বা স্থানীয় চ্যানেল চালাই, আমরা এই খবর একাধিকবার করছি। হচ্ছে আপনার গোঘাটক মানসবাবু মজুমদারের হাত ধরে হোক, বা আপনার নইমুল হকের হাত ধরে হোক, বা ইকবাল আহমের হাত ধরে হোক, বা স্বপন নন্দী, কৃষ্ণ চন্দ্রা, বা নুরুজ্জামান, মাঝে মাঝে শোনা যেত যে বাম সমর্থক বা বাম নেতৃত্ব এইরকম তৃণমূলে যোগ দিন। হঠাৎ করে এই 1 মাস, 1.5 মাস, 2 মাস প্রতিদিনই শোনা যাচ্ছে যে বিজেপিতে যোগ দিচ্ছে, তৃণমূল ছেড়ে ছাড়ছে আর বিজেপিতে যোগ দিচ্ছে। দেখুন, আমি বলি, আমি পদাধিকার বলে যারা ছিলেন তাদের মধ্যে কজন গেছে খানাকুলে, আমি মানে নাম বললে আমি নিশ্চয় আরো ভালো বলতে পারতাম। যেহেতু আপনি বিভাস মালিকের নাম বললেন, দেখুন বিভাস মালিককে নিয়ে কিন্তু দল কিন্তু খুব মানে বাজে জায়গায় অবস্থান করছিল। কেন আমি বলি, ব্যাখ্যাটা এটাই দেবো। বিভাস মালিকের নিজের জামাইবাবু নিশ্চয় জানেন কার্তিক ঈশ্বর, চিংড়া পঞ্চায়েতের প্রধান। সেই কার্তিক ঈশ্বরকে যেন তেন ভাবে তাকে মানে কি বলবো, তাকে ক্ষমতাচ্যুত করতে হবে, একদম কন্টিনিউ তার পেছনে লেগে থাকা, এটা কিন্তু দল ভালো চোখে নেয়নি। এটা তো দল বলে দেয়নি যে ইকবাল আহমেদ বলে যে তুমি তোমার জামাইবাবুকে মারতে যাও, বা দল বলে দেয়নি, তো কন্টিনিউ তার যে অত্যাচার সীমা হারিয়ে যাচ্ছিল, দলের বিরুদ্ধে উনি দলের লোককেই উপপ্রধান ওনার স্ত্রী কেন, দেখুন এটা তো দল বলবে। আমি প্রথমেই বললাম সন্দীপ, আমি কথা একদম আমি এই জায়গায় বললাম, দেখুন প্রথমে তো এই কথা হলো আমাদের যে অ্যাকচুয়ালি প্রধান উপপ্রধান বা মেম্বার করেছে কে, ইকবাল আহমেদ এমএলএ সাহেব আমাদের। আমরা এটা অদ্ভুত মনে হচ্ছে না স্বামী স্ত্রী প্রধান উপপ্রধান? হ্যাঁ, এটা অদ্ভুত মনে হচ্ছে, একদম অদ্ভুত মনে হচ্ছে, এটা অস্বীকার করবো, অদ্ভুত মনে হচ্ছে, যেটা সত্যি আমি প্রকাশ্যে বলতে খুব ভালোবাসি। আচ্ছা, যে প্রসঙ্গে ছিলাম, বিভাস মালিক দল ছাড়লো কেন? ওই তো যার জন্য ওকে দল মানে দলটা ছাড়তে উনি বাধ্য হয়েছেন, দলের যে প্রেশার ছিল। হ্যাঁ, আমার এটাই বক্তব্য যে উনি দল ছেড়েছে। আমি এটাই আমরা মুখ থেকে জানতে চাইছিলাম, আপনার ব্লকের প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিক, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে। আপনি বলছেন তিনি যেভাবে কাজকর্ম করছিলেন তাকে দলে রাখা সম্ভব ছিল না। তাহলে আপনার পার্টি, আপনার দল, আপনার জেলা নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করলো না কেন? দেখুন, আমি প্রথমেই আমি আপনাকে বলি, দল বহিষ্কার করলো না কেন, উনি দলের কোনো পোর্টফোলিও পদে ছিলেন না, তো ওনাকে বহিষ্কার করার কি আছে? উনি জেলা পরিষদের প্রাক্তন সদস্য ছিলেন, বর্তমানে উনি কি পদে ছিলেন তৃণমূল, আমাকে বলুন। তৃণমূলের সঙ্গে ছিলেন তো? বাবা, তৃণমূলের কোন পদে ছিলেন? অপসারিত করতে হবে। তৃণমূলের পার্টি সদস্য তো বটে না, ইম্পসিবল ব্যাপার। তৃণমূলের সদস্য না, সদস্যটা আমি বলবো না, আমাদের যেমন সিপিএম এর ক্ষেত্রে পার্টি সদস্য হয়, আমাদের ক্ষেত্রে কোনো পার্টি সদস্য সিস্টেম নাই। মানে কাল থেকে উনি যদি পদে থাকতেন নিশ্চয় দল ঘোষণা করতো, উনি কোনো পদে ছিলেন না বলে তো ঘোষণা করেন। মানে আপনাদের পদে না থাকলে সে সাধারণ পাবলিক বলছেন? সাধারণ কর্মী, একদম সেটা কেউ নয় না, সাধারণ কর্মী, দলের কেউ নয় বলবো না, একদম সাধারণ কর্মী। তো একজন সাধারণ কর্মী গেল কি এলো, তার জন্য আমার উচ্চ নেতৃত্বকে তাকে পদত্যাগ মানে ঘোষণা করতে হবে যে উনি দলের কেউ নয়, এইটা আমরা মনে করি। আমি একটা বিষয় আছি, সন্দীপ বর একেবারেই তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মই বলবো, শিক্ষিত মানুষ, পড়াশোনা করেছেন, করে রাজনীতিটাকে পেশা হিসাবে নিয়েছেন। সন্দীপ বর 5 বছরের উপপ্রধান,
কিশোরপুর 1 নম্বরে। 5 বছরের প্রধান, এখনো যদিও শুরু হয়েছে, আমি নিশ্চিত 5 বছরই উনি থাকবেন, 5 বছরের প্রধান এবং একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের কনভেনার। কিছুদিন পর বা 5 বছর পর বা আফটার ইলেকশন সন্দীপ বর এই 3টে পদের কোনোটাতেই রইল না, কোনো পদে নেই। সন্দীপ বর তৃণমূলটা করে, সবাই জানে, জনসমক্ষে গোটা খানাকুলের মানুষ জানেন, আরামবাগের মানুষ জানেন এবং সন্দীপ বর বর্তমানে একটা নাম যাকে আরামবাগ মহকুমার লোকজন যারা পার্টিটা করে চেনে। সেই লোকটা আগামীকাল থেকে বা 2 দিন পর থেকে হঠাৎ করে দল বিরোধী কার্যকলাপ শুরু করে দিল। তো আপনার দল চুপ করে বসে থাকবে, বলবে সন্দীপ বর তো আজকে কোনো পদে নেই, সুতরাং ও যা খুশি বলতে পারে, আমি একটা ছেড়ে রেখেছি। আমি একটা কথা বলি, আমাকে যখন এক্সাম্পল দিলে আমি একটা প্রথমেই বললাম যে আমি মমতা ব্যানার্জির নীতি আদর্শকে মেনে চলি। আজকে মমতা ব্যানার্জি আমার নেতৃত্ব, তার আদর্শকে বলে মমতা ব্যানার্জি গুণগান করবো। কাল যদি দেখি মমতা ব্যানার্জি তৃণমূল দলে নেই, অন্য দল করছে, তখন তার নিশ্চয় মমতা ব্যানার্জি সেই দলের হয়ে গুণগান করবো। আমি মমতা ব্যানার্জি আদর্শকে মানি, মমতা ব্যানার্জিকে মানি। আপনি এটা কি মানেন যে বিভাস মালিক দল ছাড়ার আগে দল যদি তাকে দল থেকে বের করে দেওয়ার কথাটা ঘোষণা করতো, তাহলে মানুষের কাছে আপনাদের ইমেজটা আরো পরিষ্কার। এটাকে আমরা গুরুত্ব দিতে রাজি নয় তো। উনি কি এমন হেভিওয়েট লোক যে উনি চলে গেলেন, ওনাকে আবার নেতৃত্ব থেকে ঘোষণা করতে হবে যে বহিষ্কার করলাম বলে? এটাকে আমরা মনে করিনি, আমার খানাকুল নেতৃত্ব মনে করে না, আমরা গুরুত্ব দিতে নারাজ ওনাকে। আচ্ছা, ওকে তো আপনারা জেলা পরিষদের মেম্বার করেছিলেন, টিকিট দিয়েছিলেন, একদম। তার মানে ওনার একটা সংগঠন এলাকাতে ছিল, ধরে নিয়ে যায় না তো তাকে টিকিট। না 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 না, একটা ঘটনা হচ্ছে কি, এটা সম্পূর্ণ আমাদের যে নির্বাচনে কাকে ক্যান্ডিডেট করবেন না করবেন এটা সিদ্ধান্ত কিন্তু সব ইকবাল আহমেদ আমাদের আজ যাকে টিকিট দেওয়া হচ্ছে তিনি নিশ্চিতভাবে তার কিছুটা হলেও গ্রহণযোগ্যতা তো আছে, থাকবে, আমাকে দিচ্ছে না কেন, আপনাকে দিয়েছে কেন? তাহলে আমার যা আপনি দলের কাছে উপযোগী বলি না আপনাকে দিয়েছে। এই যে সন্দীপ বর চলে গেল, তার কিছু অনুগামী নিশ্চয় ছিল, তাদের অবস্থান কি? দেখুন, তাদের কোনো অবস্থান নেই। আমরা নিশ্চয় ফটোটা আমরা দেখেছি, 4-5 জন ওনার সঙ্গে আছে। আমি এটাই জানতে চাই, মানে কিছু নেই, কিছু নেই। বাকি যারা আছে, কে চলে গেল না গেল তৃণমূল দলে ভেবে লাভ নেই। আমি পরিষ্কারই বলছি আপনাকে, কারণ তৃণমূল দল অন্য আদর্শের উপর নির্ভরশীল, মমতা ব্যানার্জি আদর্শের উপর নির্ভরশীল। আপনারা যদি এতটাই কনফিডেন্স, এতটাই আপনারা দৃঢ়তার সঙ্গে বলছেন বিজেপি কোনো প্রতিদ্বন্দ্বী নয়, বামেরা তো কোনো প্রতিদ্বন্দ্বী নয় আপনাদের, একদম একদম। বামেদেরকে আপনারা ঠান্ডা ঘরের লোক ভাবছেন, আর বিজেপি বলছেন 1700 বুথ কমিটি, এগুলো সমস্ত গল্প, আপনাদের বুথ কমিটি একদম। তাহলে ব্রিগেডের দিন বিজেপির গাড়ি আক্রমণ কারা করবে? দেখুন, এটা আমরা শুনেছিলাম, আমি মিডিয়ার কোনো খবরে শুনেছিলাম। কে করলো না করলো এটা ওটা ইনভেস্টিগেশন পুলিশ করবে, এটা আমাদের জানার বিষয় নয়। আর আমি একটা জিনিস মানি, যদি আমার তৃণমূলের দল কেউ দোষী হয়, তারা নিশ্চয়ই আইনি ব্যবস্থার মধ্যে যেটা করা দরকার করবে। হঠাৎ করে একটা দল যাদের কিছুই অস্তিত্ব নেই তাদের আক্রমণ করে আপনারা প্রচারের সারিতে এনে দিলেন না? আমি প্রথমেই বললাম, এর সঙ্গে আমার দলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এসব বিজেপি কি বলুন তো, এরা এগুলো মিথ্যা কুৎসার হচ্ছে আমাদের নামে। আদেও তোর গাড়ি এসেছিল কি আসেনি, এটা মানে খুব সন্দেহের বিষয় আছে। ওই খবর কে পাবলিশ করে আমরা মিডিয়াকে দিল, সেটা আগে ভাবুন তো আমাদের। আমরা মিডিয়ার লোক তখন থাকেনি, আমরাও দেখিনি। তাহলে বিজেপির কোনো লোক সেই খবরটা ক্যামেরা বন্দি করে আমাদেরকে পাঠিয়েছে বা অন্য কোনো মিডিয়াকে পাঠিয়েছে, তবেই তো খবরটা আপনি চালাতে পারছেন। এই জায়গাটা আমাকে বলুন, আমরা মিডিয়ার লোক ছিল যখন গন্ডগোলটা হচ্ছে? না, ছিল না। তাহলে আমিও ছিলাম না, মিডিয়া ছিল না, আমরাও ছিলাম না। কোন রাস্তা থেকে? তার মানে মিডিয়া ছিল না, আমরাও ছিলাম না। তাহলে যদি আমার তৃণমূলের লোক এই অন্যায় কাজ করে, তার জন্য নিশ্চয়ই এফআইআর হবে, সেটা পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত দেখবেন। না না, আমার প্রশ্নটা এটা নয়, আমি বলছি এতে করে বিজেপিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না? না, এই যে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক কিছু নাই। আমি কি গুরুত্ব দেবো কি গুরুত্ব দেবো না, একদমই কোনো সম্পর্ক, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনার এলাকায় এই মুহূর্তে বামেদের অবস্থান কি? দেখুন, আমাদের ওখানে যে অবস্থা, আমি যে কথা বলতে বলতে রয়ে গেছিলাম। দেখুন, যে আমাদের যে বর্তমান অবস্থা, প্রথমে যখন এলাকায় যাবো, কোনো পাড়াতে যাবো, প্রথম তাদের দাবি কি থাকে বলুন তো? দাদা, আমার রাস্তাটা করে দিতে হবে, একটু করে রাস্তা করে দেবো, করে দিলাম হয়তো। তারপরের দাবি থাকে কি বলুন তো, যে এরকম আমার বাড়িটা করে দিতে হবে, বাড়িটা একবারটি আসুন দেখুন, বাড়িটা করে দেওয়া হলো। তার কিছুদিন পরে আমি যখন যাবো, বলবো আপনার রাস্তা বাড়ি হয়েছে তো? তারপরে কি বলুন তো, যে আমার দাওয়ারটা বা আমার ভাইয়েরটা একটু করে দিলে ভালো হয়। তো অ্যাকচুয়ালি মানুষের চাহিদাকে আমরা মেটাতে পারবো না, কেউ কারো পক্ষে সম্ভব না, একদম একদম কারো পক্ষে সম্ভব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো উনি ঘোষণা করেছেন, আর প্রকল্প সুবিধাগুলো একদম বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। যেমন আমি আপনাকে বলি, যে কোনো যখন একজন মানে প্রসূতি মেয়ে তার বাচ্চা হওয়ার সময় তাকে গাড়ি করে হসপিটালে নিয়ে আসা নিয়ে যাওয়া করছে,
শিশু সাথী আছে আমাদের, একদম। পরবর্তী পর্যায়ে যখন প্রাইমারি স্কুলে পড়ছে তাকে জুতোটা দিচ্ছে আমার গভর্নমেন্ট বা মমতা ব্যানার্জি সরকার, জামাটা দিচ্ছে। পরবর্তী পর্যায়ে একটু যখন বড় হচ্ছে তাকে কন্যাশ্রী দিচ্ছে এবং তারপর রূপশ্রী দিচ্ছে। এই যে ব্যাপারটা এবং সিস্টেমটা আপনি ভালো করে একদম, মানে এটা আমি কথা মেটাতে পারলাম বড় কথা নয়, কিন্তু তৃণমূল সরকারের সুবিধা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। এই জায়গাতে আমি এই জায়গায় এত ওভার কনফিডেন্স যে তৃণমূলের বিরোধী শক্তি বলে কিছু নেই, কিছু নেই। আপনারা এবারে যে ভোট প্রচার করছেন, আমরা একদম সময়ের শেষ প্রান্তে এসে না, যে হাতে খুব সময় কম, ছোট ছোট করে কয়েকটা বিষয় জানবো। এবারে আপনারা যে খানাকুলে প্রচার করছেন, প্রচারে কোন কি কি কথা, মানে কি কি বিষয় সামনের সারিতে আনছে? প্রথমে যেটা আমরা আনছি যে বিজেপি 2014 সালে যে ইস্তাহার প্রকাশ করেছিল, ইস্তাহার প্রকাশে প্রথমে উনি বলছিলেন বাবর মসজিদ সমস্যার সমাধান করবেন, বাবরি মসজিদের, রাম মন্দির সমস্যার সমাধান করবেন। তো সেই জায়গা থেকে দেখুন, যারা সংখ্যালঘু ভাই তারা বাবর মসজিদ সমস্যার সমাধান করেছে কি? করেনি। আমি হিন্দুর ছেলে, মানে আমার রাম মানে একদম আমার ভগবান, সে রাম মন্দির কিন্তু হয়নি। এগুলো তো আমার প্রচার হাজিয়া। উনি কি বলেছিলেন মোদী, মানে রাম মন্দির হয় না বলে আপনার আশ্বাস হচ্ছে? একদম এইটাই তো ওনারা বলছে, রাম মন্দির হবে, মোদী আসবে ক্ষমতা তো রাম মন্দির হবে। আচ্ছা, আর বোঝা গেল যেটা আমরা 2014-24 এপ্রিল উনি বারাণসীতে যখন উনি মানে কি বলবো মনোনয়ন পত্র জমা দিলেন, সেখানে নমে গঙ্গে, মানে নমে গঙ্গাকে আমরা দেবতা হিসেবে মানি, সেই গঙ্গায় দাঁড়িয়ে উনি গঙ্গা সংস্করণ হবে এবং গঙ্গা দূষণমুক্ত হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কিন্তু আদৌ দেখুন উনি এটা বলেছিলেন, তো জলসম্পদ মন্ত্রী কে ছিল? উমা ভারতী। 20,000 কোটি টাকা কিন্তু প্রকল্পের জন্য ঘোষণাও করা হয়েছিল, কিন্তু কাজ হয়। তারপর উমা ভারতী চলে গেলেন, নীতিন গডকরি এলেন, যে আসুন না কেন বর্তমান রিপোর্ট যেটা বলছে যে 2014 চেয়ে এখন গঙ্গা দূষণের মাত্রা বেড়ে গেছে। এগুলো তো আমার নির্বাচনের হাতিয়ার। আর আরো বলছি, উনি প্রথম যেটা বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হলে 100 দিনের মধ্যে সুইস ব্যাংক থেকে কালো টাকা ফিরিয়ে আনবো। কালো টাকা ফিরে আসেনি, এটা আমার হাতিয়ার। পরবর্তী পর্যায়ে উনি কি বলেছিলেন যে একদম মানে কি বলে 500 টাকা 1000 টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন। কি বলে কালো টাকা ফেরত আসবে, কালো টাকা ফেরত তো আসবে বড় কথা নয়, এখানে একটা গল্প আছে দেখুন। মানে অ্যাকচুয়ালি ব্যাংকের লাইনে ওই 500 টাকা 1000 টাকা নোটকে পরিবর্তন করতে হবে। তো আমি একজন কিন্তু খুব অনুপ্রাণিত হয়েছিলাম আমাদের কথা শুনে, হয়তো কিছু একটা বড় কিছু পাবো, ভালো কিছু হবে। আমরাও লাইনে দাঁড়িয়েছি, আপনিও তো দাঁড়িয়ে, সাধারণ সব মানুষই দাঁড়িয়েছি। কিন্তু আপনি এখানে বলুন রতন টাটা, আম্বানি, নীরব মোদী এদেরকে দাঁড়াতে দেখেছেন? বড় বড় যারা বিজনেসম্যান এরা তো ভোটের লাইনে থাকে না। আজকে প্রায় 150 জনের মৃত্যু ঘটনা ঘটলো, এর রেসপন্সিবিলিটি কে নেবে? কে নেবে আমাকে বলুন। এটা আমরা হাতিয়ার। এবং পরবর্তী যেটা বলেছিল যে কালো টাকা ফিরিয়ে আনার পর আমরা অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ফিরিয়ে দেবো। বাস্তবিক হয়েছে নাকি? ব্যাপারটা হচ্ছে কিন্তু এই যে মোদী যে চলছে, যে রাজনীতিটা করছেন, সেখানে মাত্র কয়েকটা শব্দ, হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, পাকিস্তান, এই শব্দগুলো উনি ব্যবহার করছেন। আলটিমেটলি সাধারণ মানুষের কোনো একটা সুবিধা উনি দিয়েছেন না কেমনি? দেখুন এইগুলোই আপনাদের মানে প্রচারের হাতিয়ার। একদম। আপনি যত মানে আমরা এটা বলি, মানে আমার স্লোগানও আছে। আমাদের সময় একদম শেষ। আপনি যতগুলো আপনাদের মূল প্রচারের স্লোগান বলছেন, এর মধ্যে কোথাও কিন্তু বামেদের বিরুদ্ধে আপনাদের কোনো কথা নেই। তাহলে কি ধরে নেওয়া যায় আপনারা আপনাদের মূল প্রতিপক্ষ বিজেপি কি ভাবছেন? না না, বামেদের নিয়ে মানে আমরা কোনো কথা বলছি এটা কে বললো? 34 বছর বললেন না, না 34 বছরে যে বাম শাসন, প্রথম কথা আমরা আপনাকে বলি, এটা পঞ্চায়েত ভোট নয় যে আমি পঞ্চায়েতে কি করলাম কি উত্তর দেবো। এটা বিধানসভার ভোট নয় যে আমরা বিধানসভায় কি করলাম না করলাম উত্তর দেবো। এটা দিল্লির ভোট। তো এটা তো দিল্লিতে শাসন করবেন কে আছে? মোদী। সে তো উত্তর দেবে। আমরা তো বিরোধী দল, আমরা উত্তর চাইবো, কি করেছেন আপনি উত্তর দেন। আর এই জায়গায় সিপিএম তো কোনো কন্টেস্টের মধ্যে নেই। একদমই তাই। সন্দীপ বাবুর পরিষ্কার দাবি, সিপিএম নাকি সিপিআইএম বা বামেরা এই নির্বাচনে খানাকুলে কোনো গুরুত্বই নেই, কোনো ভোটই নাকি পাবে না। যেটুকু বিরোধিতা সেটুকু হচ্ছে বিজেপির সঙ্গে। দেখা যাক 23 তারিখ ফলাফল ঘোষণার পর খানাকুল বিধানসভায় 1 নম্বরে কে থাকে, বা তৃণমূল কংগ্রেস ঠিক কতটা ভোট বাড়ায়, যেটা সন্দীপ বাবুর দাবি জয়ের মার্জিন আরো বাড়বে, সেটা বাড়াতে পারে কিনা, নাকি অন্য কিছু কাহিনী শুনবো 23 তারিখ। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামীকাল স্টুডিও ঠিক এই একই সময় 8টায় উপস্থিত থাকছেন বেশ কয়েক বছর ধরে
আরামবাগ মহকুমার রাজনীতিতে বিতর্কিত চরিত্র। নানান সময় তাকে নিয়ে নানান আলোচনা, নানান গল্প শোনা গেছে। ছোট কাগজ, বড় কাগজ, ডেলি কাগজ, প্রতিটা জায়গাতেই তাকে নিয়ে নানান কাহিনী। অনেক সময় সেই কাহিনী হয়তো গল্পের গরু কিছু কিছু ক্ষেত্রে গাছেও উঠেছে। সত্যি কি তাই? এইরকম একজন আরামবাগ মহকুমার বিতর্কিত এবং বিতর্কিত চরিত্রকে নিয়ে আমরা ঠিক 8টায় উপস্থিত থাকবো। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।